সেই রাতে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছিল। গ্রামের বাইরে পাহাড়ের কাছে দাঁড়িয়ে থাকা একটি বাংলো ভুতুড়ে বলে মনে হচ্ছিল। জানালার পাশে জ্বলে থাকা একটি আলো সেই বাংলোতে কেউ আছে তা প্রমাণ করল। বাংলোর বাইরে দাঁড়িয়ে থাকা এক ছায়ামূর্তি এই দৃশ্য দেখছিল। তারপর সে ধীরে ধীরে বাংলোর দিকে এগিয়ে গেল। রাধিকা প্রতিদিনের মতো তার ঘরের কাজ করছিল। রান্নাঘরে দাঁড়িয়ে সে খাবার বানাচ্ছিল। তখন সে হঠাৎ শুনল, এত রাতে কে এসেছে? যদি আবার উনি শুনতে পান, জেগে যাবেন হয়তো। সে তার হাত মুছে হ্যারিকেনটা তুলে নিল। সে সাবধানী পায়ে হাঁটতে হাঁটতে দরজার কাছে গেল। গিয়ে দরজা খুলল। দেখল সামনে এক পুরুষ দাঁড়িয়ে আছে। হ্যারিকেনের আলোয় রাধিকা দেখল বৃষ্টির ফোঁটা তার ভিজে চুল থেকে ঝরে পড়ছিল। খুব লম্বা চওড়া পুরুষ মানুষটির চোখে এক অদ্ভুত আকর্ষণ ছিল। রাধিকা প্রথমবার তার দিকে তাকিয়ে দেখল, আর এক মুহূর্তের জন্য সে যেন থমকে গেল। কে? কাকে চাই আপনার? আমি ডক্টর করণ। পাশের গ্রাম থেকে এসেছি আমি। একজন রোগীকে দেখতে যাচ্ছিলাম। ফেরার পথে রাস্তায় আটকে গেছি। ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। হ্যাঁ। করণ রাধিকার দিকে তাকাল। রাধিকা অপূর্ব সুন্দরী এক মহিলা। লম্বা ঘন কালো চুল, শরীরে লেপ্টে থাকা শাড়ি। হ্যারিকেনের আলোয় তার সৌন্দর্য যেন ফুটে উঠেছে পরীর মতো। তার থেকে চোখ সরানো যাচ্ছিল না। আপনার ভয় পাওয়ার দরকার নেই। আমি খারাপ মানুষ নই। আসলে কিছুক্ষণের জন্য আমার একটা আশ্রয়ের প্রয়োজন। না, মানে সেরকম কোনো ব্যাপার নেই। আমার স্বামী, আমি ওকে ডাকি বরং। আপনি ভেতরে চলে আসুন। এত বৃষ্টির মধ্যে বাইরে থাকাটা ঠিক হবে না। রাধিকার পিছন পিছন করণ ভেতরে ঢুকল। আসলে আমি আপনাকে আগেও দেখেছি। মানে? মানে বলছি যে এখান থেকে ফেরার সময় আমি আপনাকে প্রদীপ জ্বালতে দেখেছিলাম। আচ্ছা, আপনি বসুন, আমি আসছি একটু। রাধিকা ওখান থেকে চলে গেল। বাংলোটা খুবই পুরনো ছিল। করণ চারিদিকে চেয়ে দেখল বাড়িতে অসংখ্য পুরনো জিনিস রাখা আছে। একটা দেওয়ালে অনেক পুরনো ছবি ছিল। প্রায় হলুদ হয়ে গেছে ছবিটা। সেখানে এক বয়স্ক ব্যক্তি আর রাধিকার ছবি ছিল। হঠাৎ করে পেছন থেকে কেউ যেন তার গলা ঝাড়ল। দরজায় ছবির সেই মোটা আর বয়স্ক মানুষটি দাঁড়িয়েছিল। লোকটাকে অদ্ভুত দেখতে লাগছিল। তার চোখে সন্দেহ যেন ঘুরে বেড়াচ্ছিল। কে আপনি? আমি ডক্টর করণ। এই পাশের গ্রামে রোগী দেখতে গিয়েছিলাম। ফেরার সময় এত রাতে বৃষ্টির কারণে আটকে গেছি। আশেপাশে কোনো বাড়ি ছিল না, তাই ভাবলাম এখানেই আসে। আপনি কি এই বাংলোর? মহেশ্বর। আমার নাম মহেশ্বর, এই বাড়ির মালিক। আর যে দরজা খুলেছিল সে আমার স্ত্রী রাধিকা। শহর থেকে নতুন ডাক্তার এসেছে, যদিও আমি সেটা জানতাম না। ঠিক আছে, যতক্ষণ না বৃষ্টি থামছে আপনি অপেক্ষা করুন। বসুন। রাধিকা, চা নিয়ে এসো। বসতে বসতে মহেশ্বর করণকে জিজ্ঞেস করল, তা ডাক্তারবাবু, গ্রাম কেমন লাগলো? অদ্ভুত। যেমন সুন্দর তেমন রহস্যময়। অনেক গল্প শুনেছি এখানকার। গল্প? হ্যাঁ, সেই পুরনো কেল্লার, যেটা পাহাড়ের পেছনে অর্ধেক লুকিয়ে আছে। কোন গল্প? শুনেছি যে গ্রামে নাকি রাতে কেউ বাড়ি থেকে বেরোয় না। সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে লোকে দরজা বন্ধ করে দেয়। গ্রামের পেছনে যে পাহাড় আর জঙ্গল আছে না, সেখান থেকে অদ্ভুত শব্দ আসে। কেউ যেন নাম ধরে ডাকে, কেউ হাসে। সেই মুহূর্তে রাধিকা এলো চা নিয়ে। করণের চোখ এক অজানা ভয় আর আকর্ষণে আটকে গেল। মহেশ্বর চুপ ছিল।
কিন্তু তার চোখ সমস্ত কিছু বলে দিচ্ছিল। রাধিকা চা এগিয়ে দিল। চা নেওয়ার সময় করণের হাতের স্পর্শ রাধিকার লাগলো। রাধিকা চমকে পিছিয়ে গিয়ে দাঁড়ালো। হ্যাঁ, আপনি যেন কি বলছিলেন? হ্যাঁ, শুনেছি নাকি পাহাড়ে অনেক আত্মা আছে যারা এখনো মুক্তি পায়নি। যারা এখানে পথ ভুলে যায় তাদেরকে নাকি সেই আত্মা দেখা দেয়। প্রথমে তারা মানুষের মতো কথা বলে, তাদের পুরনো বাড়ি আর তাদের নিজেদের কথা শোনায়, আর তারপর ধীরে ধীরে তাকে নিজের পৃথিবীতে টেনে নেয়। গ্রামের মানুষের এইসব নানান গল্প বানানোর শখ আছে ডক্টর। আপনি আবার এগুলো বিশ্বাস করে বসেননি তো? আমি তো শুধু চোখে দেখে তবেই বিশ্বাস করি। এমন গল্প মানুষকে ভয় দেখানোর জন্য হয়, আর আমার তো শুধু এইসব গল্প শোনাতে ভালো লাগে। আচ্ছা, আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন? আপনার এই বাংলো তো পাহাড়ের পাশেই। না না, আমি তো এখানে বহু বছর ধরে রয়েছি। কই, আমি কখনো তো এরকম কিছু অনুভব করিনি। আচ্ছা রাধিকা দেবী, আপনিও কিছু বলুন না। হ্যাঁ, হ্যাঁ মানে আমি নই। দুজন দুজনের দিকে তাকালো। না না, এখানে ওরকম ভয় পাওয়ার মতো কোনো জিনিস নেই, কোনোদিন শুনিও নি। এ কথা শুনেই রাধিকার মুখে বিষণ্ণতা নেমে এলো। যেন মনে হচ্ছে ওদের স্বামী স্ত্রীর মাঝে কিছু একটা গোপন করার খেলা চলছে। বৃষ্টি ধীরে ধীরে কমে গিয়েছিল। মহেশ্বর জানালার দিকে তাকালো। বৃষ্টি থেমে গেছে। এখন আপনি যেতে চাইলে নিশ্চিন্তে চলে যেতে পারেন, কিন্তু এই ওয়েদারকে ভরসা করা যায় না। করণ রাধিকার দিকে তাকালো। রাধিকা যেন এই কথাগুলো শোনার জন্য ওখানে দাঁড়িয়েছিল। তারপর সে মহেশ্বরের দিকে তাকালো আর বলল, কথা বলতে বলতে সময়ের দিকে খেয়াল নেই। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ধন্যবাদ, আমি এবার চললাম। করণ শেষবার রাধিকাকে দেখল, তারপর দরজার দিকে এগিয়ে গেল। আর ঠিক তখন দ্বিতীয়বার ঝাঁপিয়ে বৃষ্টি নামল। আমার মনে হয় আপনার এখানেই থাকা উচিত। রাতও অনেক হয়েছে, সকালে চলে যাবেন। রাধিকা, ডাক্তারবাবুকে একটা রুম দেখিয়ে দাও। রাধিকা চুপচাপ মাথা নাড়ল, তারপর হ্যারিকে নিয়ে এগিয়ে গেল। সে করণকে ওই বাড়ির ভেতরের দিকে নিয়ে যেতে লাগল। বাড়িটা যে বেশ পুরনো সেটা বাড়ির ভেতরে ঢুকে ভালো করে বোঝা যাচ্ছিল। আজ রাত এটাই আপনার ঘর, আপনি আরাম করতে পারেন। এবার যদি আপনার কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে ডেকে নেবেন। ধন্যবাদ, আর ক্ষমা করবেন আপনাকে কষ্ট দিলাম। আচ্ছা, আপনি কি সব সময় এরকমই শান্ত থাকেন? আগে হ্যাঁ, আমি যাই বরং। রাধিকা দরজা বন্ধ করে চলে গেল। ঘরের মধ্যে একটাই প্রদীপ জ্বলছিল। করণ বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করল, কিন্তু ঘুম এলো না। কিছুক্ষণ পরে খুব হালকাভাবে কারোর যেন কান্নার শব্দ পাওয়া গেল। সে তখন উঠে বাড়ির বাইরে এলো। আওয়াজ বাড়ির সেই প্রান্ত থেকে আসছিল যেখানে করণ আর রাধিকার কামরা ছিল। করণ চুপচাপ দরজার কাছে গিয়ে দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করল, আর ভেতরের দৃশ্য দেখে সে চমকে উঠল। ভেতরে মহেশ্বর ছিল। চোখ দুটো একেবারে পাগলের মতো ছিল। রাধিকা সামনে হাত জোড় করে দাঁড়িয়েছিল। তুমি প্রত্যেক সন্ধেবেলায় কেন জানালায় প্রদীপ জ্বালো? কার সঙ্গে কথা বলো? কার সঙ্গে দেখা করো? তুমি আমাকে ভুল বুঝছো, আমি যথেষ্ট পতিব্রতা নারী। মিথ্যে, তুমি আমাকে ঠকাচ্ছ। আমি অনেকবার দেখেছি, কিন্তু আজ আমি সব শেষ করব। তুমি যদি আমার কখনো বিশ্বাস ভাঙো তাহলে তোমাকেই আমি মেরে ফেলব। মহেশ্বর হঠাৎ করে জোরে থাপ্পড় মারল। দাঁড়াও, কি করছো কি? এ কি তোমার প্রেমিকা নাকি? আগে তোকে মারব, তারপর আমি ওকে দেখছি। মহেশ্বর রাধিকার হাত শক্ত করে ধরল, জোর করে তাকে রুমের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করল। আমাকে ছেড়ে দাও, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। কিন্তু মহেশ্বর থামছিল না। সে তাকে টেনে সিঁড়ির দিকে নিয়ে গেল। করণ পেছন পেছন দৌড়চ্ছিল। দাঁড়াও! রাধিকা ছাড়ানোর চেষ্টা করল,
কিন্তু মহেশ্বর তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল। আমি কিচ্ছু করিনি, ভগবানের দিব্যি দিয়ে বলছি। তার পরের মুহূর্তে রাধিকা সমস্ত শক্তি সঞ্চয় করে মহেশ্বরকে ধাক্কা দিল। মহেশ্বর সিঁড়ি থেকে গড়িয়ে পড়ার সময় চিৎকার করছিল। পাথরে তার মাথা ঠুকে গেল। রাধিকা ধীরে ধীরে নিচে নেমে এলো। মহেশ্বর, ওঠো। তুমি শুয়ে আছো তাই না? আমি কিন্তু ইচ্ছে করে করিনি। কিন্তু মহেশ্বরের চোখ খোলা ছিল, কোনো কিছু বলছিল না। শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছিল। না, না, এটা কিভাবে? হে ভগবান, এটা আমি কি করে ফেললাম? আর যখনই সত্যিটা বুঝতে পারল, সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। সোজা বাড়ি থেকে বেরিয়ে এসে দৌড়তে শুরু করল। করণও তার পেছন পেছন দৌড় দিল। কিন্তু সে দাঁড়িয়ে করণকে বলল, আমি ওনার সাথে কোনোদিনও প্রতারণা করিনি, কিন্তু আজ উনি আমারই হাতে। এবারে আমি বেঁচে থেকে কি বা করব? এক মুহূর্তের জন্য সে তার চোখ বন্ধ করল আর কোনো দিকে না তাকিয়ে কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়ল। করণ চিৎকার করে কুয়োর কাছে এলো, কিন্তু সে যদি তাকে আটকাতে পারত। কিন্তু করণ যে সাঁতার কাটতে পারে না। কারণ গ্রামের লোকেদের সাহায্য নেওয়ার জন্য সেখান থেকে দৌড়ে গ্রামের ভেতরে এলো। গ্রাম পঞ্চায়েতের দরজায় ধাক্কা দেওয়ার পর তিনি দরজা খুললেন। রাতের ঘটনা, মহেশ্বরের মারা যাওয়া আর রাধিকার কুয়োয় ঝাঁপিয়ে পড়া। তাড়াতাড়ি ওখানে যাওয়া উচিত, পুলিশ নিয়ে। পঞ্চায়েত প্রধানের মুখে আতঙ্ক ছিল। ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই ডাক্তারবাবু, ওটা 12 বছর ধরে বন্ধ আছে। 12 বছর আগে ওখানে মহেশ্বর নামে একজন লোক থাকত। সে খুব সন্দেহ করত, তার নিজের স্ত্রীকে ভীষণ সন্দেহ করত। আর শোনা যায় এক রাতে তার সন্দেহের বশে এমনই এক ঘটনা ঘটে। মহেশ্বর মারা যায়, তারপরে তার স্ত্রী রাধিকা আত্মহত্যা করে। তখন থেকেই ওই ঘর বন্ধ করে দেওয়া হয়েছিল। এই ঘটনা প্রায় 50 বছর হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? আমি ওদের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি। অনেক নতুন মানুষ এমনটাই দেখে থাকে, তাই গ্রামের কোনো মানুষই রাতে বেরোয় না। আপনার ভাগ্য ভালো যে আপনি বেঁচে গেছেন আজ। ওই বাংলো, ওই দুর্ভাগ্যশালী রাত বারবার এমন বিভ্রম সৃষ্টি করে, কিন্তু এবার আপনিও ওই রাতের সাক্ষী হলেন। করণ এই কথা শুনে ভয় পেয়ে গেল। লোকে বলে কিছু বাড়ির কাহিনী অজানা থাকে, কিন্তু সেই বাড়ি বারবার নিজের কথা বলে নতুন নতুন অতিথির সঙ্গে।